ড্রাগগুলো আর কি তোমরা নামগুলো মনে রাখবা শুধু। অ্যাসিটামিনোফেন, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক। অ্যাসিটামিনোফেন হচ্ছে প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ইন্ডোমেথাসিন, সুলিন্ডার। তারপর দেখো এই নামগুলো একটু আনকমন, পাইরোক্সিকাম, অক্সিফেন, বিউটাজন। এই দুই একটা আনকমন মনে রাখতে পারো। কিটোপ্রোপেন, আইবুপ্রোফেন তোমরা চিনো, নামগুলো শুনছো খুব সম্ভবত। নেপ্রোক্সেন, নেপ্রোক্সেন, ঠিক আছে। এই ড্রাগগুলো হচ্ছে আমাদের নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ কি কি আছে? ইটোরাকক্সিব, সেলেকক্সিব, ভ্যালডেকক্সিব, রফেকক্সিব। তো কক্সিব সবগুলো আছে, সো কল কক্সিবস। ইটোরাকক্সিব, রফেকক্সিব, ভ্যালডেকক্সিব, হ্যাঁ, এই ড্রাগগুলো সিলেকক্সিব। আরো আছে লুমারিকক্সিব, প্যারাকক্সিব। এগুলো কমন না, আমাদের দেশে পাওয়া যায় যেগুলো, সেগুলোর নাম বললে আমরা বেশি খুশি হই। কোনগুলা? ইটোরাকক্সিব, সিলেকক্সিব, হ্যাঁ, এই দুইটা। এছাড়াও রফেকক্সিব, ভ্যালডেকক্সিব। মেকানিজমটা কি? মেকানিজম তো সোজা, সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না। আর এই চারটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। মেমব্রেন ফসফোলিপিড ভেঙে ফসফোলাইপেজ A2 এর মাধ্যমে অ্যারাকিডনিক অ্যাসিড, ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে স্টেরয়েড। অ্যারাকিডনিক অ্যাসিড দুই ধরনের, সাইক্লোঅক্সিজেনেজ, লাইপোঅক্সিজেনেজ। লাইপোঅক্সিজেনেজ পাথওয়ে ইনহিবিটরের নাম হচ্ছে জাইলিউটন, সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়ে ইনহিবিটর হচ্ছে NSAIDs। প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো তৈরি হয় না, জাইলিউটনের মাধ্যমে লিউকোট্রিয়েন তৈরি হয় না। আর লিউকোট্রিয়েন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হচ্ছে মন্টিলিউকাস এন্ড জাপেলিউকাস। একই কথা আবার এখানে যে COX-1 আর COX-2 যদি দুই ভাগে ভাগ করা যায়, COX-2 হচ্ছে সিলেক্টিভ, NSAIDs দিয়েও ইনহিবিট হবে, যেহেতু নন সিলেক্টিভ NSAIDs দিয়েও হবে, আবার COX-2 সিলেক্টিভ দিয়েও ইনহিবিট হবে। আর COX-1 শুধু NSAIDs মানে COX নন সিলেক্টিভ গুলো দিয়ে হবে, এখানে কক্সিব গুলো কাজ করবে না। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের ইরিভার্সিবল ইনহিবিটর হচ্ছে অ্যাসপিরিন, ঠিক আছে। অ্যাসপিরিনের মেকানিজম আসে না কি কথা? অ্যাসপিরিন হচ্ছে কি বলবা? Acetylates, irreversibly acetylates cyclooxygenase enzyme, thus inhibits cyclooxygenase enzyme and thus no formation of prostaglandin. Irreversibly acetylates cyclooxygenase enzyme. Important one. COX-1, COX-2 সিলেক্টিভের মধ্যে পার্থক্য, পাথওয়ের পার্থক্য। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম 1 এবং 2 এবং 3 এর মধ্যে কি কি পার্থক্য আছে? ইম্পর্টেন্ট ওয়ান, এটা রিটেনে আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করে যে কোনটা কনস্টিটিউটিভ, কোনটা ইনডিউসেবল জিজ্ঞাসা করা হয়। কনস্টিটিউটিভ মানে সব সময় থাকে, আমাদের বডিতে সব সময় থাকে। আর COX-2 হচ্ছে ইনডিউসেবল, যখন ইনফ্লামেশন হয় তখন এই এনজাইমটা ইনডিউস হয়। হ্যাঁ, এরা হচ্ছে যেমন ইনফ্লামেশন, ইসকেমিক ইনজুরি হলো, স্ট্রেস ইনজুরি, অক্সিডেটিভ ইনজুরি, নিউরোডেজারেটিভ চেঞ্জ, এন্ডোথেলিয়াল ইনজুরি, তখন ইনফ্লামেশনের কারণে ইনডিউসেবল হয়, সো কল্ড ইনডিউসেবল এনজাইম। আর কনস্টিটিউটিভ এনজাইম, আর যেটা COX-3 সেটা হচ্ছে ট্রান্সক্রাইবড ফ্রম COX-1 থেকে আসে এটা, হ্যাঁ, এবং রেট অফ জিন এক্সপ্রেশন 2 to 4 ফোল্ড, আর COX-2 এর হচ্ছে অনেক বেশি, 10 to 18 ফোল্ড। ডিস্ট্রিবিউশন সাইট কোথায়? COX-1 এর হচ্ছে GIT। ছেলেরা এত মুখ করো, নেক্সট ক্লাসে আমার ক্লাসে ছেলেরা সামনে বসবা। এই নেক্সট ক্লাস যেটা হবে, মেয়েরা তোমরা পিছনে বসবা, মনিটর জানাতুল এশাকে আমি দায়িত্ব দিচ্ছি, ছেলেরা যেন সামনে বসে, বেশি ঘুরঘুর করতে বক বক করে ছেলেগুলা। জিআইটি, প্লাটিলেট, কিডনি, ঠিক আছে। আর ইনফ্লামেটরি সাইটে থাকতেছে হচ্ছে COX-2। এছাড়াও কনস্টিটিউটিভলি এরা কোন কোন জায়গায় থাকে, যেমন ব্রেইন আর কিডনিতে। ইনডিউসেবলটাও অনেক সময় এক্সেপশনাল হচ্ছে
হচ্ছে কনস্টিটিউটিভ গুলো থাকে ব্রেইন আর কিডনিতে, আর ব্রেইনে হচ্ছে COX-3, ব্রেইনে থাকে COX-3। হোমিওস্ট্যাটিক ফাংশন এই COX সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা তৈরি হয় আমাদের বডির হোমিওস্ট্যাটিক ফাংশনগুলো মেইনটেইন করে। আর COX-2 হচ্ছে তোমার যখন ইনফ্লামেটরি সমস্যা হয় ইনফ্লামেটরি রেসপন্স করে। আচ্ছা, আর COX-1 হচ্ছে গ্লুকোকর্টিকয়েড দিয়ে স্টেরয়েড দিয়ে এফেক্টেড হয় না, কিন্তু COX-2 স্টেরয়েড দিয়ে এফেক্টেড হয়। স্টেরয়েড দিয়ে ফসফোলিপিড A2 এনজাইমকে ইনহিবিট করে, ফলে স্টেরয়েড দিলে কিন্তু দুইটা পাথওয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা, সাইক্লোঅক্সিজেনেজ এবং লাইপোঅক্সিজেনেজ। এখন আলাদা করে যদি কোনো কিছু স্পেসিফিক্যালি বন্ধ করতে চায় আরো নিচে, তাহলে তারা COX-2 কে সাপ্রেস করে। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য, যে ইম্পর্টেন্ট কোনটা কনস্টিটিউটিভ, কোনটা ইনডিউসিবল, কোনটা কোথায় ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, কোনটা জেনেটিক এক্সপ্রেশন অনেক বেশি, এগুলা তো ভাইবাতে জিজ্ঞেস করবে। ব্রেইনে কোনটা থাকে COX-3। আচ্ছা, এটার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড। অ্যাসপিরিন হচ্ছে হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড। তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশন কি অ্যাসপিরিনের সাথে যদি সালফোনাইলুরিয়া দেওয়া যায় তাহলে কি হয়, অ্যাসপিরিন ডিসপ্লেস সালফোনাইলুরিয়া ফ্রম প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট, ফলে কি হবে হাইপোগ্লাইসেমিক শক। অ্যাসপিরিন ডিসপ্লেস ওয়ারফেরিন, ব্লিডিং টেন্ডেন্সি। তাহলে এই 95% বাউন্ড টু প্লাজমা প্রোটিনের ইম্পর্টেন্স হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশনে এটা যে ভূমিকাটা রাখে। Pharmacological action of NSAIDs very very important for viva for written. ভাইভাতে আসলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অনেক সময় মাথার মধ্যে থাকে না। ফার্স্টে হচ্ছে কি অ্যানালজেসিক, নাম্বার 1 it is analgesic, number 2 antipyretic, number 3 anti inflammatory, and low dose aspirin টা কি অ্যান্টি প্লাটিলেট। এইটা বলার পরে ফার্স্টে এই তিন পয়েন্টটা বলে নিতে হবে, এইটা বলার পরে অন্যান্য সিস্টেমগুলো আসবে, সিভিএস এ কি ইফেক্ট, তারপরে তোমার কিডনি, জিআইটি, হ্যাঁ, ইউটেরাস, এই ইফেক্টগুলো আসবে। অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপ্লাটিলেট, রেসপিরেটরি, জিআইটি, কিডনি আর ইউটেরাস, এই কয়টার ক্ষেত্রে আমরা ডিসকাস করব। অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিপ্লাটিলেট লিখতে হবে সবগুলা না, only low dose aspirin, NSAIDs এর মধ্যে only low dose aspirin। রেসপিরেটরিতে কি করে এটা তোমরা সবাই জানো, কি করে NSAIDs ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি করে, অ্যাগ্রাভেট করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। কিভাবে, মেকানিজমটা কি, মেকানিজম যেটা COX সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে, ফলে লাইপোঅক্সিজেনেজ পাথওয়েটা আপার হ্যান্ড নেয়, ফলে কি হবে মোর লিউকোট্রিয়েন ফর্মেশন হয়, ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, এবং এই ব্রঙ্কো কনস্ট্রিকশন ম্যানেজড বাই লিউকোট্রিয়েন রিসেপ্টর ব্লকার, কি নাম, মন্টেলিউকাস জাফেলুকাস। এটা আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা চ্যাপ্টারে পড়ছি। আবারো বলি, NSAIDs inhibit cyclooxygenase enzyme, so arachidonic acid metabolite pathway is diverted to lipoxygenase pathway and formation of more leukotriene, and leukotrienes are the bronchoconstrictor. So NSAIDs induced bronchospasm এ আমরা কি দিব, Montelukast zaferucus, leukotriene receptor antagonist। অ্যানালজেসিক, আচ্ছা, অ্যান্টিপাইরেটিক, প্যারাসিটামল কিভাবে জ্বর কমায়, এটা যদি বলতে না পারো তাহলে পাস করবা না। প্যারাসিটামল কিভাবে জ্বর কমায়, তাহলে প্যারাসিটামল বা NSAIDs কি করে, ইনহিবিট প্রোস্টাগ্ল্যান্ডিন E2। প্যারাসিটামল জ্বর কমানো মানে তোমার E2 কথাটা লিখতে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে ইনহিবিট করে, এবং তখন কি হবে যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক থার্মোরেগুলেটরি সেন্টার যেটা সেটা ডিপ্রেসড হয় and reset the thermostat towards normal and rapidly lower the elevated body temperature.
প্যারাসিটামল দিলে নরমাল পেশেন্টদের, ঠিক আছে, নরমাল, তোমার আমার প্যারাসিটামল দিলে তো বডি টেম্পারেচার ড্রপ করবে। আমাদের এখন কত আছে টেম্পারেচার? 98.4। এখন কমবে? 97.6 এ যাবে না। তাহলে এই কথাটা লিখতে হবে, এলিভেটেড বডি টেম্পারেচারকে তারা লোয়ার করে, হ্যাঁ। তাহলে থার্মোস্ট্যাট টুয়ার্ড দ্য নরমাল র‍্যাপিডলি লোয়ার দ্য বডি টেম্পারেচার ফেব্রাইল পেশেন্ট বা এলিভেটেড বডি টেম্পারেচার। কিভাবে? বাই ইনক্রিজিং হিট ডিসিপেশন অ্যাজ এ রেজাল্ট অফ পেরিফেরাল ভেসোডাইলেটেশন এন্ড সোয়েটিং। মেইনলি হচ্ছে তোমার থার্মোস্ট্যাটকে নরমালে নিয়ে আসে, রিসেট দ্য থার্মোস্ট্যাট টুয়ার্ড নরমাল। কই থাকে? থার্মোরেগুলেটরি সেন্টার অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে থাকে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কথাটা লিখছো কিনা রিটেনে বা ভাইভাতে বলছো কিনা? অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে থার্মোরেগুলেটরি সেন্টারের এই পয়েন্টটাকে ডিপ্রেসড করে এবং তোমার এলিভেটেড বডি টেম্পারেচারটাকে ডাউন করে বাই পেরিফেরাল ভেসোডাইলেশন এন্ড সোয়েটিং। আচ্ছা, অ্যানালজেসিক ইফেক্ট কিভাবে দেখায়? প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন হয় না E2, এখানেও E2, এবং যেখানে নসিসেপশন, যেখানে তোমার নসিসেপশন থেকে পেইনটা ট্রান্সমিট হবে, সেই নসিসেপটিভ এরিয়াতে এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো কি করবে? ইনহিবিট করবে তোমার রিলিজ অফ অন্যান্য পেইন প্রোডিউসিং কেমিক্যালস গুলাকে ইনহিবিট করে, যেমন ব্র্যাডিকিনিন, হিস্টামিন এন্ড আদার কেমিক্যাল মিডিয়েটর, না, এগুলাকে ডিক্রিজ সেন্সিটাইজ করে টু নার্ভেনিন। তাহলে এই কথাটা, তাহলে অ্যানালজেসিক ইফেক্ট কিভাবে করে, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট কিভাবে করে নসিসেপটিভ এরিয়াতে, হ্যাঁ, যখন তোমার এই নার্ভ এন্ডিং গুলোতে ডিক্রিজ সেন্সিটাইজেশন অফ ব্র্যাডিকিনিন, হিস্টামিন এন্ড আদার কেমিক্যাল মিডিয়েটর হুইচ আর রেসপন্সিবল ফর পেইন ট্রান্সমিশন, এগুলোকে ইয়ে করে। ইনফ্লামেশনে কি কি সাইন? মানে মেইন ফাংশন হচ্ছে কি তোমার রেডনেস, তারপর কি হবে? সোয়েলিং, আর কি হয়? ফিভার, পেইন। তাহলে আমার যদি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আসে, অ্যানালজেসিক ইফেক্টটা বলবা, অ্যান্টি পাইরেটিক ইফেক্টটা বলবা, আর কি? আর সোয়েলিং যেটা হয় ইডিমা, ঠিক আছে, সেখানে কি হবে? সেখানে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন হবে না, ফলে কি হবে? নো ভেসোডাইলেটেশন। প্রোস্টাসাইক্লিন মেইনলি ইনহিবিট করে, E2 D2 করে, নো ভেসোডাইলেটেশন, ফলে লোকাল ব্লাড ফ্লো কমবে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি কমবে, ফলে কি হবে? রিলিফ ফ্রম ইডিমা। তারপর পেইন সেন্সেশনের কথা বলবো আর ফিভারের কথা বলবো। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অন হাইপোথ্যালামাস, নো ফিভার। Decrease prostaglandin E2 for a decreased sensitization of nociceptor and decrease prostaglandin I2 টা mainly মনে রাখো, no vasodilatation, vasodilatation হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কি করে? vasodilatation করে, তাহলে লোকাল ব্লাড ফ্লো কমবে এবং তখন ক্যাপিলারি পারমিয়াবিলিটি কি হবে? কমবে এবং ইডিমা রিলিফ হবে। তাহলে পেইন, ফিভার, ইডিমা, এই তিনটা মিলে হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। এটা অলরেডি বলছি যে রেসপিরেটরি সেন্টারে একটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এটা হচ্ছে মেইন কথা। এটা যদি বলো তাহলে ঠিক আছে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আরো কিছু লিখলে আরো নাম্বার পাওয়া যায় এবং যারা আরো ভালো স্টুডেন্ট তাদের জন্য মেইন কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এই কথাটা লিখতেই হবে। তোমাদের অনেক সময় রিটেনে আসে না ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, তখন কিন্তু এত লেখার সময় থাকে না, তখন তোমরা রেসপিরেটরি ব্রঙ্কো কনস্ট্রিকশন কথাটা লিখছো কিনা এটাই ইম্পর্টেন্ট, এটা আগে লিখবা, পরে সময় থাকলে অন্যান্যগুলো লিখবা। যে থেরাপিউটিক ডোজে তোমার অ্যালভিওলার ভেন্টিলেশন বাড়ায়, তারপরে একটু হাই ডোজ দিলে তোমার সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন হবে, হাইপার ভেন্টিলেশন রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, আরো টক্সিক লেভেলে চলে গেলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, রেসপিরেটরি প্যারালাইসিস হয়। এই ঘটনা জিআইটিতে তোমরা জানো পেপটিক আলসার অ্যাগ্রাভেট করে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 E2 এরা হচ্ছে কি সাইটোপ্রোটেক্টিভ,
বাইকার্বনেট সিক্রেশন বাড়ায়, মিউকোসাল ড্রাফট বাড়ায়, মিউকাস সিক্রেশন বাড়ায়, কমায় এবং তোমার করে মিউকোসাল ড্রাফট বাড়ায়। আর যেটা প্রোস্টাসাইক্লিন সেটা আবার HCl সিক্রেশন ইনহিবিট করে, HCl সিক্রেশন কমে। সব মিলে তারা কি করে? অ্যাগ্রাভেট পেপটিক আলসার। তাহলে ম্যানেজমেন্ট কি? NSAIDs ইনডিউস পেপটিক আলসার, ম্যানেজ শুড বি প্রোস্টাগ্ল্যান্ডিন, নাম কি? মিসোপ্রোস্টল। তারপর কিডনি, কিডনিতে আছে একটা নেফ্রোটক্সিক, ডিলেড ইফেক্ট মানে লং টার্ম ইফেক্ট বা ক্রনিক ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট আমরা পড়ছিলাম। অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? টাইপ A, টাইপ B, A for apple, B for ball, A for augmented, B for bizarre, C for chronic, D for delayed, তারপর কি? E for ending of use, আর টু F যদি লাগাতে চাও, F হচ্ছে failure of therapy. Failure of therapy is not adverse effect. এখন এর মধ্যে ক্রনিকের এক্সাম্পল কি ছিল? NSAIDs induced nephropathy। তাহলে এরা কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2, I2 এগুলোকে ইনহিবিট করে, রেনাল ব্লাড ফ্লো কমে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন কি আমরা পড়ছিলাম, কিডনিতে প্রোস্টাগ্ল্যান্ডিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে এরা ডায়ুরেটিক। এরা হচ্ছে কি? ডায়ুরেটিক। তাহলে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে দাও তাহলে অ্যান্টি ডায়ুরেটিক। তার মানে কি? ওয়াটার এবং সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে, ইডিমা হবে। তাহলে NSAIDs যদি ক্রনিক্যালি ইউজ করা যায়, অ্যাঙ্কেল ইডিমা ডেভেলপ করে, হ্যাঁ অনেক সময় বলে যে অ্যাঙ্কেল ইডিমা হচ্ছে হাইপারক্যালিমিয়া ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি এরা লং টার্ম ইউজ করলে নেফ্রোপ্যাথি, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এগুলো করে। তাহলে NSAIDs হচ্ছে নেফ্রোটক্সিক। ইউটেরাসের উপর দুইটা পর্যায়ে ইফেক্ট, আর্লি প্রেগন্যান্সি, লেট প্রেগন্যান্সি। ইউটেরাসে প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? কন্ট্রাকশন করা, তাই না? ইউটেরাইন কন্ট্রাকশন করে। এখন আর্লি প্রেগন্যান্সিতে যদি ইউটেরাইন কন্ট্রাকশন কি করবে? আর্লি প্রেগন্যান্সিতে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন ফিটাসের কাজ কি? ডাক্টাস আর্টেরিওসাস, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 থাকে মেইনলি। E1টা কি করে? ডাক্টাস আর্টেরিওসাসকে প্যাটেন্ট রাখে, ফলে ফিটাল সার্কুলেশন সুন্দর মতো হয় ফিটাসে। এখন যদি তুমি NSAIDs দাও প্রেগন্যান্সিতে, ওই প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট যদি হয়ে যায় তাহলে ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজ হয়ে যাবে, ফিটাল ডেথ হতে পারে। আর লেট প্রেগন্যান্সিতে আমার দরকার হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। NSAIDs দিলে তোমার কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট হবে, ইউটেরাইন কন্ট্রাকশন হবে না, প্রলং লেবার হবে। আফটার ডেলিভারি করার পরে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে কন্ট্রাকশন করে, আমাদের বডির যে এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন কন্ট্রাকশন করে হেমোরেজটা প্রিভেন্ট করে। এখন তুমি ওই সময় যদি পেইন কিলার NSAIDs দাও, প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাস কন্ট্রাকশন করবে না, ফলে পোস্টপার্টাম হেমোরেজ বাড়বে। তাহলে তিনটা হবে ইফেক্ট, একটা হচ্ছে আর্লি প্রেগন্যান্সি, ডিউরিং লেবার, আফটার ডেলিভারি। NSAIDs এর তিনটা ইফেক্ট, ডিউরিং প্রেগন্যান্সি, during labor and after delivery। এটা সবাই পারবা তো নাকি? প্রোস্টাগ্ল্যান্ডিনের ইফেক্ট ইন ইউটেরাস এন্ড ডাক্টাস আর্টেরিওসাস, এটা যখন আমি প্রোস্টাগ্ল্যান্ডিন ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করব তখন বলবো। আবার NSAIDs তো তোমার ইউটেরাসের উপর এবং ডাক্টাস আর্টেরিওসাসের উপর কি ইফেক্ট। অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট এখানে আর ডিসকাস না করি, যদি মনে না থাকে আবার বলি দাও যে লো ডোজ অ্যাসপিরিন, ডোজটা কত জিজ্ঞেস করে? 75 টু 100 মিলিগ্রাম। এই লো ডোজ অ্যাসপিরিন অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট শো করে। প্লাটিলেট লাইফ টাইম কত? 8 টু 10 ডেজ। সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনহিবিট করে, ফলে প্লাটিলেটের থ্রম্বোক্সিন A2 ফরমেশনটাকে প্রিভেন্ট করে। এই কথাটা লিখতে হবে, উইদাউট সিগনিফিকেন্ট ইমপায়ারমেন্ট অফ প্রোস্টাসাইক্লিন। It prevent formation of thromboxane A2. Important one is the কথাটা সাথে থাকতে হবে, without significant impairment of prostacyclin. রিটেনে সবাই লিখবা তো, without significant impairment of prostacyclin।
ট্রাইসাইক্লিন। তারপর তারা অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট দেখায়। থেরাপিউটিক ইউজ, এটা তোমরা তো সবাই জানো যে মাস্কুলোস্কেলেটাল পেইন, ডেন্টাল পেইন, মাইগ্রেন পেইন, হেডেক, পোস্ট অপারেটিভ পেইন, ভিসেরাল পেইনের মধ্যে ডিসমেনোরিয়াতে আমরা দেই। ডিসমেনোরিয়াতে ভিসেরাল পেইন এক্সেপশন ছিল, তাই না? তারপর বিলিয়ারি পেইনও তুমি দিতে পারো, কোলিকি পেইন দিতে পারো, কারণ আমরা দিব না। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউটি পেইন, মায়ালজিয়া, মায়োসাইটিস, external তারপর prevention of pre-eclampsia তে aspirin দেয় to close the patent ductus arteriosus। কোন বাচ্চা যদি ডাক্টাস আর্টেরিওসাসটা প্যাটেন্ট থেকে যায় আফটার ডেলিভারি, তখন বন্ধ করার জন্য আমরা অ্যাসপিরিন দেই অথবা ইন্ডোমেথাসিন দেই অথবা আইবুপ্রোফেন দেই। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অ্যাপনিকর্ন, ওয়াটসন আমরা স্যালিসাইলিক অ্যাসিড দেই, এটা এক ধরনের। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ, যখন সার্জারি করবে তখন ডাক্তার সার্ভিসেসকে প্যাটেন্ট রাখতে হয়। তাহলে প্যাটেন্ট রাখতে হলে আমার কি করতে হবে? অ্যালপ্রোস্টাডিন বা ইপোপ্রোস্টানল ইউজ করতে হবে, ঠিক আছে, প্যাটেন্ট রাখার জন্য। আর যদি ক্লোজ করতে চাই তাহলে আমার এনএসএস লাগবে। এটা ক্লিয়ার সবার? জি ম্যাম। লো ডোজ অ্যাসপিরিন প্রোফাইলেক্টিক পারপাস। কত প্রোফাইলেক্টিক পারপাস দেখো, আমাদের এমআই, টিআইএ, হ্যাঁ, স্ট্রোক, ট্রানজিট ইসকেমিক অ্যাটাক, অ্যানজাইনা, ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস, তারপরে স্টেন্ট করলাম, রিং করাইলাম। এমআই পেশেন্ট না অ্যানজিওগ্রাম করে কি করাই, স্টেন্ট করাই, রিং করাই, তাই না? তখন আমার অ্যাসপিরিন দিতে হবে যাতে ওই জায়গাটায় প্লাটিলেট ফর্মেশন না হয়ে থ্রম্বোসিস না হয়। তারপর প্রস্থেটিক হার্ট ভালভ, এক্সট্রা যদি ভালভ লাগাই আমরা তখন। তারপরে এই একই কথা, রিডিউসার মায়োকার্ডিয়াল ইনফারকশন। তাহলে প্রোফাইলেক্টিক ইউজ অফ অ্যাসপিরিন অনেকগুলা। তাহলে আমাদের ড্রাগ, হোয়াট ইজ ড্রাগ, বেনিফিট অফ দ্য ড্রাগ, জেনারেল ফার্মাকোলজি কোশ্চেন মনে আছে কিনা? হোয়াট ইজ ড্রাগ? Any substance or product that is used or intended to be used to modify the physiological process or pathological state for the benefit of the recipient. এই ড্রাগের ডেফিনিশনটা মুখস্থ করতে হয়। আমি বলছিলাম না তোমাদের 3টা থেকে 4টা ডেফিনিশন মুখস্থ করতে হয়। একটা হচ্ছে ড্রাগের ডেফিনিশন, আর হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, আর হচ্ছে তোমার কি বলে এটাকে, প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ, ড্রাগের ডেফিনিশনে বেনিফিশিয়াল ইফেক্ট আমরা কি বলছিলাম? ফর দ্য প্রিভেনশন অফ দ্য ডিজিজ। তোমরা एग्जांपल তো ভ্যাকসিন, ভ্যাকসিন एग्जांपल ঠিক আছে, কিন্তু আমরা কমনলি ড্রাগ হিসেবে, তোমরা ডাক্তার হলে ভ্যাকসিন তো করবা, ভ্যাকসিন তো আলাদা ভাবে দিবা, কিন্তু ড্রাগ হিসেবে তোমরা মানে প্রিভেনশন করবা কি দিয়ে? অ্যাসপিরিন, তাই না? অ্যাসপিরিন দেই। তারপর আর কি দেই প্রিভেনশনের জন্য? কেমোপ্রোফাইলেক্সিস, ম্যালেরিয়াতে মেফ্লোকুইন দেই, তাই না? তাহলে অ্যাসপিরিনের প্রোফাইলেক্টিক রোল অনেক বেশি। ওটা দ্য প্রোফাইলেক্টিক রোল অফ অ্যাসপিরিন। এগুলো সব তোমরা জানো। অ্যাডভার্স ইফেক্ট অফ জিআইটি, জিআইটি তে অনেক কিছু হয়, জিআইটি আপসেট, ব্লিডিং, আলসারেশন। যেহেতু অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট আছে, অ্যাসপিরিন কি করতে পারে? ব্লিডিং ম্যানিফেস্টেশন করতে পারে। যাদের ব্লিডিং প্রবলেম আছে ওদেরকে দেওয়া যাবে না। ইউটেরাইন কন্ট্রাকশন কে ইনহিবিট করে, সল্ট ওয়াটার রিটেনশন করে, ইডিমা করে। রেসপিরেটরিতে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, অনেক বেশি ডোজে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন করে। অ্যাসপিরিন স্পেসিফিক্যালি রেইস সিনড্রোম করে। রেইস সিনড্রোমটা কি একটু জেনে রাখতে হবে। অ্যাসপিরিন যদি তুমি ভাইরাল ইনফেকশনে দাও তাহলে অনেক সময় চিলড্রেনদের এমনকি বড়দেরও কি করতে পারে? ফ্যাটাল ফালমিনেটিং হেপাটাইটিস উইথ সেরিব্রাল ইডিমা।
হ্যাঁ, রেইস সিনড্রোম বলে। তাহলে ভাইরাল ইনফেকশন, বিশেষ করে ডেঙ্গু, আমরা এনএসএক্স দিতে ভয় পাই, অন্যান্য এনএসএক্স, ঠিক আছে? ডেঙ্গুতে অনেক জ্বর থাকে কিন্তু অনেক গা ব্যথা থাকে, তখন আমরা এসিক্লোফেনাক খেতে চাই, অনেকে এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক এগুলো দেওয়া যাবে না, অ্যাসপিরিন এগুলো দেওয়া যাবে না, আরো ফালমিনেটিং হেপাটাইটিস করতে পারে। তাহলে ভাইরাল কোনো জ্বরে, ডেঙ্গু যেমন বা অন্যান্য ডেঙ্গু ছাড়াও, মানে ডেঙ্গু তো ভাইরাল না, কিন্তু ভাইরাল জ্বরেও তোমার আমরা দিব না। স্যালিসাইলিজম, স্যালিসাইলিজম কি জিনিস? স্যালিসাইলিক অ্যাসিড থেকে আসে অ্যাসপিরিন, এটার মেইন ইয়ে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো স্যালিসাইলের ইনটক্সিকেশন হয়, এটাকে বলা হয় স্যালিসাইলিজম। কি কি হয় স্যালিসাইলিজমে? যে হেডেক, মেন্টাল কনফিউশন, ডিজিনেস, টিনিটাস বোর্ড কোর্সে কন্টিনিউটাস কথাটা শুনতে চায়, স্যালিসাইলিজমে টিনিটাস কথাটা টিচাররা শুনতে চায়। এরপর আরো যদি টক্সিসিটি হয় তাহলে সিবিএস এ মানে সিএলএস এর কি খারাপ খারাপ ইফেক্ট সব বলবা, কনফালশন, হ্যালুসিনেশন, ডেলিউশন, না? তারপর রেসপিরেটরি এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস, ডেথ ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, স্যালিসাইলিজম। তাহলে ম্যানেজমেন্ট কি? স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিডের জন্য আমি ফার্স্টে গ্যাস্ট্রিক লেভেল চার্মিক ফ্লুইড দিব, আর অ্যাসিডকে বের করার জন্য কি করতে হবে? ডায়ালাইসিস, অ্যালকালাইন মিডিয়াতে কি করতে হবে? অ্যালকালাইন মিডিয়া করলে কি হবে? ফোর্সড অ্যালকালাইন ড্রাগস বিকাম আয়োনাইজড, নাকি নন আয়োনাইজড? আয়োনাইজড হলে কি হবে? ওয়াটার সলিউবল এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে অ্যাসিড আমরা কি করতে হবে? অ্যালকালাইনেশন করতে হবে। এছাড়াও মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি কালেকশন, ডায়ালাইসিস এগুলো করা। স্যালিসাইলিজম আসে না খুব একটা, যদি বাই চান্স চলে আসে একটু ইম্পর্টেন্ট একটু রিডিং করে রাখবেন। অ্যাডভার্স ইফেক্ট তো জিআইটি আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ভাইবাতে জিজ্ঞেস করে, অনেক টিচাররা জিজ্ঞেস করে রেনাল ফ্রেন্ডলি কোনটা? নেফ্রোটক্সিসিটি কম করে সুলিনটা, আর জিআইটি আপসেট কম করেছে নেপ্রোক্সেন, ঠিক আছে? নেপ্রোক্সেন হচ্ছে গ্যাস্ট্রিক ফ্রেন্ডলি, সুলিনটা হচ্ছে রেনাল ফ্রেন্ডলি। এছাড়াও বললাম যে অ্যান্টিলিডিমা করে, হ্যাঁ, মেফেনামিক অ্যাসিড ডায়রিয়া করে। আচ্ছা, কক্স-2 সিলেক্টিভ, কক্সিব, সিলেকক্সিব, রোফেকক্সিব, ভ্যালডেকক্সিব, এই কক্সিবগুলো হচ্ছে এমআই এবং ইসকেমিক স্ট্রোক করে, এমআই এবং ইসকেমিক স্ট্রোক করে। এই কারণে মোটামুটি বিশেষ করে ভ্যালডেকক্সিব আর রোফেকক্সিব এই দুটো অনেক জায়গায় উইথড্র হয়ে গেছে, যদিও আমাদের দেশে হয় নাই। আমাদের দেশে যদিও ভ্যালডেকক্সিব, রোফেকক্সিবটা কম ইউজ করা হয়, কিন্তু অনেক কান্ট্রিতে এটা উইথড্র হয়ে গেছে বিকজ অফ কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট, বিকজ অফ ইসকেমিক স্ট্রোক এন্ড এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং ইসকেমিক স্ট্রোকের কারণে। আর কমন ইউজ এখন চলতেছে সিলেকক্সিব, ইটোরেকক্সিব, মোস্ট কমন ইউজ হচ্ছে ইটোরেকক্সিব। কিভাবে গ্যাস্ট্রিক আলসার করে এটা অলরেডি বলে ফেলছি, মিসোপ্রোস্টল দিতে হবে। কন্ট্রাইন্ডিকেশন অফ এনএসএস, কন্ট্রাইন্ডিকেশন এভাবে আসে না, কোশ্চেনটা আসে ভাবে একটা পেশেন্টকে তুমি দীর্ঘদিন এনএসএস দিবা, তুমি কি কি জিনিস চিন্তা করবা, বা কোন কোন ব্যাপারে তুমি কনশাস হবা, বা কোন কোন কি কি হিস্ট্রি নিবা পেশেন্টের কাছ থেকে, তার পেপটিক আলসার আছে কিনা, তার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, তার ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, সে কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট খায় কিনা, ওয়ারফারিন খায় কিনা, তাই না? তাহলে সালফোনাইলিয়া খায় কিনা, এই জাতীয় জিনিসগুলো তোমার করতে হবে। এছাড়াও দেখো অ্যাসপিরিনের কিছু অ্যাডেড ইউজ আছে, যেগুলা মানে আমরা বলি অফ লেভেল ইউজ। এটা অ্যাকিউট রিউমেটিক ফিভার, কার্ডিও প্রোটেক্টিভ, প্রিভেনশন অফ প্রি এক্লাম্পসিয়া, প্রিভেনশন অফ কোলোনিক এন্ড ব্রেস্ট ক্যান্সার, এগুলো হচ্ছে অফ লেভেল ইউজ। প্রি এক্লাম্পসিয়াতে কি হবে? ট্রোফোব্লাস্টে অনেক সময় ইনফ্লামেশন হয় এবং তোমার প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়, প্রি এক্লাম্পসিয়া। এটা আরো এক্লাম মানে প্রেগন্যান্সি হাইপারটেনশনকে আরো অ্যাগ্রাভেট করে। তো এইখানে প্রি এক্লাম্পসিয়াতে অ্যাসপিরিন কি করে? অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি প্লাটিলেট রোলের কারণে
প্রি-এক্লাম্পসিয়া প্রিভেন্ট হয়। এনএসএস কিভাবে, এটা তো বলছি, এনএসএস কিভাবে অ্যাজমা অ্যাগ্রাভেট করে, ট্রিটমেন্ট কি? চিলড্রেন উইথ ভাইরাল ইনফেকশন দেওয়া যাবে না, অ্যাকিউট গাউটে দিব না। এখন আসো প্যারাসিটামল, সবচেয়ে সেফ ড্রাগ। হাই থেরাপিউটিক ইনডেক্স ড্রাগের एग्जांपल দাও, কি কি দিবা? অ্যান্টাসিড, প্যারাসিটামল, আর কি দিবা? ন্যারো থেরাপিউটিক ড্রাগ ইনডেক্স এবং হাই থেরাপিউটিক ইনডেক্স ড্রাগের एग्जांपल চারটা চারটা করে পড়ে নিতে হবে। আচ্ছা, প্যারাসিটামলের কিন্তু অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট পুয়ার। কেন? কোশ্চেন। অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক এই দুটো ইফেক্ট আছে, কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট পুয়ার। কারণ প্যারাসিটামল হচ্ছে COX-3 এনজাইমকে মেইনলি ইনহিবিট করে। এবং দেখো যে কেন পুয়ার, কারণ প্যারাসিটামল যেটা যে পুয়ারলি ইনহিবিট প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন দা পেরিফেরাল টিস্যু, এটা ব্রেইনে কাজ করে COX-3 এনজাইমকে, সো পেরিফেরিতে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে যে ইনহিবিট করে সেটা পুয়ারলি করে। নেক্সট হচ্ছে যে ইনফ্ল্যামেশন সাইটে কিছু পারক্সাইড তৈরি হয়, সেই পারক্সাইডের কারণে প্যারাসিটামল COX এনজাইমকে ইনহিবিট করতে পারে না। ঠিক আছে, ডিউ টু প্রেজেন্স অফ পারক্সাইড প্যারাসিটামল প্রপারলি cannot inhibit the COX enzyme. And number 3 হচ্ছে মেইনলি এরা COX-3 এনজাইমকে ইনহিবিট করে, যেটা ব্রেইনে কাজ করে, যেটা কিনা অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক ইফেক্টের জন্য ভালো, কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হচ্ছে পেরিফেরি টিস্যুতে, ব্রেইনে না। সো এখানে ভালো কাজ করে না। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট নাই সেটা বলা যাবে না, পুয়ার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, পুয়ার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট বাট স্ট্রং অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। প্যারাসিটামল থেকে কোশ্চেন হচ্ছে প্রেগন্যান্সি সেফ, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার এগুলো কম করে, এমনিতে সেফ, ভাইরাল ইনফেকশন করে না, বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন দেওয়া যাবে। দিস ইজ ইম্পর্টেন্ট। প্যারাসিটামল টক্সিসিটি কোন অর্গানে হয়? হেপাটোটক্সিসিটি হয়, হেপাটোটক্সিসিটি হয় যদি অ্যাকিউট প্যারাসিটামল পয়জনিং, সুইসাইড করতে প্যারাসিটামল খাইছে, এই কলেজেরই একটা মেয়ে একবার নাকি সিএমসি ভুলে গেছে, 20টা প্যারাসিটামল খাইছে, 20টা। হ্যাঁ, এট এ টাইম 20টা মানে কত মিলিগ্রাম? 500 করে হলে 10,000 মিলিগ্রাম। হয়েছিল 20টা কে হয়েছিল। যাই হোক, অ্যাকিউট প্যারাসিটামল পয়জনিং অ্যাক্টিভ মেটাবোলাইট কি তৈরি হয়? কে আসলে প্যারাসিটামলের কোন দুষ্ট প্যারাসিটামল কোন দুষ্ট ইয়েটা? এন অ্যাসিটাল পি বেনজোকুইনন ইমাইন মেটাবোলাইট, এটা হচ্ছে দুষ্ট মেটাবোলাইট। এটা কিনা লিভার এনজাইম এলিভেট করে, টক্সিসিটি করে। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে এন অ্যাসিটাইল সিস্টিন, যেটা কিনা টক্সিক মেটাবোলাইটকে নিউট্রালাইজ করে। এটাই বলবা, মিথিওনিন বলবা না, যদি জিজ্ঞেস করে তখন বলবা, কিন্তু মেইন হচ্ছে এন অ্যাসিটাইল সিস্টিন। আর অ্যাক্টিভ মেটাবোলাইট হচ্ছে টক্সিক মেটাবোলাইটের নাম কি? এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন ইমাইন, এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন ইমাইন। জিজ্ঞেস করে পরীক্ষায়, অ্যান্টিডট হচ্ছে এন অ্যাসিটাইল সিস্টিন। অ্যান্টিডট গুলো বলো তো দেখি, কে বলবা? আয়রনের অ্যান্টিডট কি? ডেসপেরোক্সামিন, তাই না? মরফিনের অ্যান্টিডট কি? নাইলোজোন। অ্যাট্রোপিক পয়জনিং এর অ্যান্টিডট কি? সাইক্লোসিগমিন। ওপিসি পয়জনিং এর
কি প্র্যালিডক্সিন, প্র্যালিডক্সিন। আচ্ছা, ম্যানিফেস্টেশন অফ পয়জনিং এটা আসে না, এটা আসে না। তোমরা তাও তোমাদের পরীক্ষা না এমনিতে জেনে রাখা দরকার যে নশিয়া, ভমিটিং, ম্যালেজ এগুলো হবে, ডায়াপ্রোসিস হয়। আরো তোমার সময় গেলে 18 থেকে 72 ঘন্টাতে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, টেন্ডারনেস। আরো গেলে ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অলিগুরিয়া। আরো সময় গেলে ফেজ 3 তে 3 দিনের পর একদম টেন্ডার হেপাটিক এজ, হেপাটিক নেক্রোসিস, কোয়াগুলোপ্যাথি, জন্ডিস এগুলো হয়। হেপাটিক ফেজে আরো রেনাল সমস্যা শুরু হয়ে যায়। যদি বাই চান্স এই 4 থেকে 4 দিন থেকে 3 সপ্তাহের ভিতরে যদি আবার সার্ভাইভ করা যায় তাহলে আবার রিসলিউশন হতে পারে। আচ্ছা, এখন আসলে মেকানিজম অফ টক্সিসিটি, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ভাইবাতে জিজ্ঞাসা করে, রিটেনেও আসছে যে মেকানিজম অফ টক্সিসিটি, হেপাটিক টক্সিসিটি কিভাবে করে। প্যারাসিটামল ওভারডোজে, প্যারাসিটামলের মেটাবলিক পাথওয়ে নরমালি হচ্ছে সালফেট কনজুগেশন, পিপরনেট কনজুগেশন। মাইনর অ্যামাউন্টে এরা সিপ এনজাইমকে ইনহিবিট করে টক্সিক মেটাবোলাইট তৈরি করে, নাম হচ্ছে এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোলিন, যেটা মাইনর পরিমাণে তৈরি হয়, যেটা কিনা আমাদের বডির গ্লুটাথিয়ন কনজুগেশনের মাধ্যমে রেনালি এক্সক্রিট হয়ে যায়। যখন ওভারডোজ নেওয়া হয় প্যারাসিটামলের তখন এই মাইনর পাথওয়েজে আর মাইনর থাকে না, তখন প্রচুর পরিমাণে এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোলিন তৈরি হয়, যেটা কিনা যে আমাদের বডির যে পরিমাণ গ্লুটাথিয়ন আছে সেই পরিমাণ গ্লুটাথিয়ন দিয়ে এক্সক্রিট হইতে পারে না। তার মানে স্যাচুরেশন হয়ে যায় এনজাইমে। গ্লুটাথিয়ন থাকে কিন্তু এত পরিমাণ থাকে না যেটা অনেক বেশি পরিমাণ এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোলিনকে মেটাবলিজম করতে পারে। তাহলে এখানে গ্লুটাথিয়ন সেই অনুযায়ী ডেপ্লিটেড হয়ে যায়, মানে কমে যায়। ফলে এই এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোলিনটা কি করবে, সরাসরি এই covalently bind protein in the liver cell and renal tubular cell and causes centrilobular hepatic necrosis and renal necrosis, centrilobular hepatic necrosis and renal necrosis। আচ্ছা, কথা প্রসঙ্গে আমার থিসিস পার্টের অভিজ্ঞতাটা তোমাদেরকে বলি। থিসিসে আমার থিসিস পার্টে আমার ছিল তোমার বাইত্তা শাকের নাম শুনছো? বাইত্তা শাক, বাইত্তা শাক শুনছো? এই শীতের সিজনে শুরু হবে, একটু তিতকুটে শাকটা। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, পাত্তা শাক, পাত্তা শাক, এই পাতাগুলো একটু চিনি রকম। সাজনা পাতা, সজনে পাতা। হ্যাঁ ম্যাম, আমার এই দুইটার হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট। হ্যাঁ, এই দুইটা শাক এবং এই পাতার হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট, হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট, ঠিক আছে, এটা আমি দেখাইছিলাম যে আছে, হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট আছে। এবং ওই বিসিএসআইআর ছিল না, ল্যাব বিসিএসআইআর সায়েন্টিফিক, ওখানে এরকম কয়েকটা গ্রুপ করলাম র্যাটের, র্যাট নিয়ে প্যারাসিটামল পয়জনিং করালাম, অনেক প্যারাসিটামল দিয়ে পয়জনিং করালাম। তারপরে যে একটা গ্রুপকে পয়জনিং করালাম আর আরেকটা গ্রুপকে আমি বাতকুয়া শাক দিলাম আর আরেকটা গ্রুপকে আমি সাজনা পাতা দিলাম। দেওয়ার পরে তারপরে দিলাম প্যারাসিটামল, টক্সিসিটি করালাম, ওভারডোজ দিলাম। দেখা গেল তারপর তাদের ডিসেকশন করলাম, তাদের ব্লাডের লিভার এনজাইম দেখলাম, র্যাটের হিস্টোপ্যাথোলজি দেখলাম লিভারের। যেগুলো কিছু নেয় নাই, বাতকুয়া শাক, সাজনা পাতা নেয় নাই, সেই গ্রুপটার লিভার একদম কুচকুচা কালো এবং হাই এলিভেটেড এনজাইম, লিভার এনজাইম এসজিপিটি, এসজিওটি, হ্যাঁ, বিলিরুবিন অনেক রেজড। আর যেটা বাতকুয়া শাক সেটা অনেকখানি কম, অনেকখানি কম। লিভারটা মোটামুটি এতটা কালো হয় নাই, অল্প কালো হচ্ছে, লিভার এনজাইম অতটা রেস্ট করে না। আর সাজনা পাতা যেটা দিলাম সেগুলো লিভার একদম সুন্দর, অনেকখানি সুন্দর, অল্প অল্প কালো। আর তোমার লিভার এনজাইম খুব রেস্ট করে না, খুব সামান্য রেস্ট করছে। তাহলে ওইখান থেকে বললাম যে বাতকুয়া শাকের মানে
খাজনা পাতার হেপাটোপ্রোটিন ইফেক্ট অনেক বেশি, আর ইয়েরও কিছু আছে, বাচ্চা শাকেরও কিছু আছে। এবার ভালো করে রাখবো যে তাহলে তাহলে দেখো আমাদের এই যে আমাদের ড্রাগগুলো কোত্থেকে নাও, আমাদের মেইন সোর্স কি? ড্রাগের প্রথম জীবনের মেইন সোর্স কি ছিল? প্ল্যান্ট সোর্স, তাই না? এই যে তাহলে প্ল্যান্ট সোর্সের ইম্পর্টেন্ট অনেক বেশি। এবং আমাদের সাথে কবিরাজদের পার্থক্য কোথায়? ওরা তো প্ল্যান্ট সোর্স থেকে দিচ্ছে, বিভিন্ন রস, গাছের রস দিচ্ছে, তাহলে ওরা আরো বেশি ভালো না? পার্থক্যটা কোথায় বলো তো? আমরা তো বিভিন্ন এক্সিপিয়েন্ট সহ অ্যাড করি ড্রাগের মধ্যে, যেগুলো প্রোডাক্ট মাইনুল পার্থক্যটা কোথায়? ওরা তো প্ল্যান্ট সোর্স থেকে দিচ্ছে, আমরা তো বলতেছি যে প্ল্যান্ট সোর্স অনেক ভালো, এটা তো স্বীকার করো। আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছে আমাদের ওষুধ, তাই না? প্রকৃতির মাঝে ওষুধ। এখন ওদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায়? আমরা কবিরাজদের মানে পছন্দ করি না কেন, আয়ুর্বেদিক পছন্দ করি না কেন? ওরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা বের করে আনতে পারে না, যেটা কিনা আমরা করি। একটা প্ল্যান্টের মধ্যে অনেক কেমিক্যাল, আমার দরকার হচ্ছে ওই কেমিক্যালটা যেটা কিনা কাজ করে। আরো অনেক কেমিক্যাল আছে যেটা কিনা অনেক অ্যাডভার্স ইফেক্ট করবে। আমরা এটাকে কি বলি? রেসিপি মিক্সচার। আমরা কি করি? পিউরিফাইড ফর্মটাকে নিই। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এই যে ম্যালেরিয়ার ড্রাগ সিনকোনা বাগ, তো সিনকোনা বাগটা নিয়ে ছেঁচে খাওয়া ফেলে তো হয়, আর কুইনিন খাওয়ার দরকার কি? তাই না? তাহলে ওই সিনকোনা বাগ থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা নাম হচ্ছে, যেই কেমিক্যালটা আমার আসলে ডিজায়ার, ওইটা নাম হচ্ছে। ওইটা নিয়ে আমরা আরো 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 মানে আরো পিউরিফাই করি যে এস আইসোমার না লিভো আইসোমার। ওখান থেকে আমি দেখি যে কোন আইসোমারটা আমার ডেক্সট্রো আইসোমার মানে লিভো আর নটিটরি না কি ডেক্সট্রো নটিটরি, কোনটা আমার বেশি? লিভো হলে লিভো। সালবুটামল আমরা নেই, সালবুটামল বের করছি, তারপর সালবুটামল লিভো সালবুটামল বের করছি। আর কি অমিপ্রাজোল, এখান থেকে আরো ছোট করে আরো মানে পিউরিফাই করে নিয়ে আসছি এস এসমোপ্রাজোল, এস আইসোমার অফ অমিপ্রাজোল। এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে যে সাজনার সিজনে তোমরা কিন্তু সাজনা খাও, আর পাতা কি খাও? পাতা খাওয়া যায়। পাতা যদি তোমরা পেঁয়াজুতে আছে না, পেঁয়াজু ডাল বাটার মধ্যে দিয়ে দাও, খুব সুন্দর মজার পেঁয়াজু হয়, জানো? অন্যরকম একটা ফ্লেভার হয়। এই শাকগুলো শাক খাইতো টাটা না খায়, টাটাও তো শাকও খায়, পাতাগুলো শাক খায়। হ্যাঁ কতগুলো পেজেন্ট থাকে। অ্যান্টিডট সালফাইডের গ্রুপ আছে যেটা কিনা এন অ্যাসিটাইল পি বেনজোইনকে অ্যামাইনকে বাইন্ড করে এটাকে ইনঅ্যাক্টিভ করে। ডাইক্লোফেনাক শর্ট নোট তোমরা নিজেরাই করে নিবা, আসেও নাই কখনো। আমি এখন পরীক্ষা করে তোমাদের দিয়ে দিব না, যেটা আসে সেটা বলি। কক্স2 সিলেক্টিভ হিটেরোটক্সিন প্রোফেকক্সিব, এগুলা কি পোটেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিপ্যারালাইটিক, অ্যানালজেসিক, জিআইটি আসেপ্ট করে না, ব্রঙ্কোস্পাজম করে না, প্লাটিলেট অ্যাগ্রিগেশনও ইনহিবিট করে না, কিন্তু রেনাল টক্সিসিটি করে, অ্যালার্জি করে, র্যাশ হাইপারসেনসিটিভিটি করে, এমআই এবং স্ট্রোক করে। রফেকক্সিব বেন্ডোকক্সিব অনেক কান্ট্রিতে উইথড্র হয়ে গেছে বিকজ অফ এটা জিজ্ঞাসা করে ভাইবাতে। হ্যাঁ, রফেকক্সিব মানে এগুলোর অ্যাডভার্স ইফেক্ট কি? এত কিছু মনে না থাকলে ইসকেমিক স্ট্রোক, এমআই এগুলো করে অলরেডি কতগুলো উইথড্র হয়ে গেছে অনেক কান্ট্রিতে। ইউজ কক্স2 মানে কেন এমআই স্ট্রোক করে? ধারণা করা হয় যে এরা প্রোস্টাসাইক্লিনকেও ইনহিবিট করে। প্রোস্টাসাইক্লিন তো আমাদের কিছুটা প্রোটেক্টিভ। হ্যাঁ, প্রোস্টাসাইক্লিন হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে। এখন প্রোস্টাসাইক্লিন যখন ইনহিবিট হয়ে যায়, প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাও
বেড়ে যাবে এবং তখন রিস্ক বেড়ে যায় হার্ট ফেলিওর, এমআই এবং স্ট্রোকের। এই কারণে এই হচ্ছে আমাদের এনএসএস। তাহলে এনএসএস থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? ক্লাসিফিকেশন অফ এনএসএস, কক্স 1 কক্স 2 এর মধ্যে পার্থক্যটা কি, দেন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ এনএসএস। ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে কেমনে জ্বর কমায়, কেমনে ব্যথা কমায়, কেমনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দেয়, রেনালে কি করে, জিআইটিতে কি করে, ব্রঙ্কাসে কি করে, এই জিনিসগুলো জানি কিনা, এবং জিআইটি এবং ব্রঙ্কাসে যেটা ব্রঙ্কোস্পাজমের ম্যানেজমেন্ট, এনএসএস ইনডিউস পেপটিক আলসারের ম্যানেজমেন্ট, দেন কক্স 2 সিলেক্টিভ গুলোর নাম, এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। অ্যাসপিরিন সম্পর্কে অনেক ইনফরমেশন আমরা জানলাম। অ্যাসপিরিন হচ্ছে প্লাজমোনিক বাউন্ড ড্রাগ ইন্টারঅ্যাকশন জানতে হবে। অ্যাসপিরিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আমাদের জানতে হবে, রেইস সিনড্রোমের মধ্যে আছে, স্যালিসাইলিজম অনেক সময় আসে, প্যারাসিটামল পয়জনিং, কিডনিতে হচ্ছে অ্যান্টিডট কি, মেকানিজম অফ পয়জনিং।